নমস্কার, আপনারা দেখছেন উত্তরবঙ্গ থেকে সিকিমের লিডিং এবং নাম্বার 1 এসকে লাইভ চ্যানেল। আপনার সময় আপনার খবর। এই সংবাদটি প্রস্তুত করছে। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA, Arms Incorporation, Japan. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं? बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। International Furniture, unbeatable price. Visit a Royal Oak store today. বিগত 5 বছরে কি কাজ করেছেন শিলিগুড়ির বাম বিধায়ক অশোক ভট্টাচার্য, তা আজ শহরের মানুষের কাছে তুলে ধরল কংগ্রেস এবং সিপিএম। শিলিগুড়ির বামফ্রন্টের দলীয় কার্যালয় অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক ডেকে বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব প্রকাশ করেন সেই উন্নয়নের খতিয়ান। তবে কাজ করতে গিয়ে সব সময়ই যে রাজ্য সরকারের বাধার মুখে পড়তে হয়েছে সে কথাও বলেছেন বাম এবং কংগ্রেস নেতারা। শিলিগুড়িতে এবার পুনরায় বাম প্রার্থী হয়েছেন সদ্য বিদায়ী বিধায়ক তথা শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের পুর প্রশাসক অশোক ভট্টাচার্য। অশোকবাবু শিলিগুড়ি শহরের জন্য কি কাজ বাম জামানায় করেছেন এবং তৃণমূল জামানায় করেছেন সবটাই তুলে ধরেছেন। পাশাপাশি তৃণমূল জামানায় কাজ করতে গিয়ে কি সমস্যার মধ্যে পড়তে হয়েছে তাও ভোটারদের কাছে তুলে ধরেছেন। শিলিগুড়ির যে উন্নয়নের ক্ষেত্রে শিলিগুড়ির অর্থনৈতিক কর্মকাণ্ডকে বৃদ্ধি করা, শিলিগুড়ির শান্তি সম্প্রীতিকে বজায় রাখার ক্ষেত্রে যে দায়িত্ব মানুষ আমাদের উপরে দিয়েছিল গত 5 বছরে, কর্পোরেশনের দায়িত্ব আবার বিধায়ক হিসাবে যে দায়িত্ব দিয়েছিল, বাধার মধ্যেও যে আমরা কাজগুলো করতে পেরেছি। এর আগে যখন বামফ্রন্ট সরকার যখন ছিল তখনও যে শিলিগুড়ি যে উন্নয়নের কাজগুলো করেছি সেগুলোই এখানে আমরা তুলে ধরেছি। কিন্তু এটা করতে গিয়ে কতগুলো আগামীতে আমরা অন্য যে বিষয়গুলো আছে, রাজনৈতিক বিষয়, উন্নয়নের বিষয়, এগুলো তো আমাদের আলাদা আমাদের ইস্তার দেওয়া হয়েছে। এটার মধ্যে শুধু আগামী দিনে আরও আমরা কোন বিষয়গুলি, জনজীবনের যে সমস্যাগুলি আছে, যেমন পানীয় জল, ট্রাফিক একটা বড় সমস্যা, খেলাধুলার ক্ষেত্রে স্পেসিফিক আমরা বলেছি, এমপ্লয়মেন্ট জেনারেশনের কথাটা আমরা বলেছি। এবং এটা বলতে গিয়ে আমরা বিধান মার্কেটকে হকার্স কর্নার এবং নিবেদিতা মার্কেট, 3টে বাজার সরকারের হাতে আছে জমিটা, এইগুলোকে পুনর্নির্মাণ করলে প্রচুর মানুষের কর্মসংস্থান হতে পারে। শিলিগুড়িতে ব্যবসার মধ্যে দিয়ে কর্মসংস্থান সবচেয়ে বেশি হয়। এইগুলি কথাটা আমরা বলেছি। মহানন্দা নদী সংস্কারের কথাটা আমরা বলেছি। কতগুলো জায়গায় ট্রাফিকের সমস্যার সমাধানের জন্য উড়ালপুলকে আমরা বলেছি। লাস্ট 10 ইয়ার্সে প্র্যাকটিক্যালি সরকারের যে বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি, যাদের দায়িত্ব হচ্ছে টাউন অ্যান্ড কান্ট্রি প্ল্যানিং অ্যাক্ট অনুযায়ী প্ল্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে তারাই হচ্ছে, তাদেরই দায়িত্ব। কিন্তু তারা এসব নিয়ে কোনো পার্সপেক্টিভ প্ল্যান, কোনো মাস্টার প্ল্যান, কোনো সেক্টরাল প্ল্যান, কোনো প্ল্যানিং তৈরি না করে এরা কতগুলো প্যারালাল কাজ করার চেষ্টা করেছে ছোটোখাটো, কতগুলো আনপ্ল্যান। আমি একটা ছোটো উদাহরণ দিচ্ছি, কতগুলো 6 কোটি টাকা যারা গেট বানিয়ে দিয়েছে, এই গেটের জন্য এই টাকাটা খরচা করার কোনো প্রয়োজন ছিল না। নির্বাচনগুলোকে প্রহসনে পরিণত করা হয়েছে। জবরদখলের রাজনীতি অনেক জায়গাতেই প্রতিরোধ করা যায়নি। তখন আমরা শিলিগুড়িতে মানুষের কাছে আহ্বান জানিয়েছিলাম, রাজনৈতিক মতপার্থক্য যাই হোক, মানুষের অধিকার, নির্বাচন করার এবং নির্বাচিত হওয়ার যে অধিকার, সেই অধিকারকে দুর্বল হতে দেবেন না। নিজের ভোট নিজে দিন, সকাল সকাল ভোট দিন, যাকে পছন্দ তাকে ভোট দিন, কিন্তু ভোট লুট করতে এলে পরে সমস্ত ধরনের পতাকা যারা গণতন্ত্রের পক্ষে তারা একজোট হয়ে ভোট লুটকে আটকান। তাই আমরা দেখেছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত পৌর কর্পোরেশন নির্বাচনের আগে বা বিগত বিধানসভা নির্বাচনের আগে তিনি শিলিগুড়িতে এসে বারবার বলেছেন, শিলিগুড়ি আমার চাই। কিন্তু শিলিগুড়ির মানুষ তাদের অভিজ্ঞতার মধ্য দিয়ে শিলিগুড়ির সাংস্কৃতিক রাজনৈতিক ঐতিহ্যকে সামনে রেখেই
তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছে, এমনকি পৌরসভা বা বিধানসভা নির্বাচনে বিজেপিকেও তারা সামান্যতম শক্তি এখানে বৃদ্ধি করতে দেয়নি। আমরা দেখেছি শিলিগুড়ির এই যে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো। আজ থেকে 100 বা 150 বছর বাদে যখন ইতিহাস লেখা হবে, তখন এই 2021 সালের নির্বাচন ঠাঁই পাবে ইতিহাসে। 2021-এর নির্বাচন একটা ইতিহাস সৃষ্টিকারী ঘটনা হতে চলেছে। ঠিক যেমনভাবে দেশ স্বাধীন হয়েছিল, বাংলা ভাগ হয়েছিল, ঠিক তেমনই তৃণমূলের এই সরকারের পতন এবং আরও অনেক ঘটনায় স্থান পাবে ইতিহাসে। সংবর্ধনা বৈঠকে দাবি সায়ন্তন বসুর। শুক্রবার বিকেলে দার্জিলিং জেলার শিলিগুড়ির বিজেপি সাংগঠনিক দলীয় কার্যালয় জয়মণি ভবনে শিলিগুড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন, ফাঁসি দেওয়া বিধানসভার বিজেপি প্রার্থী দুর্গা মুর্মু ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিকে স্বাগত ও সংবর্ধনা জানাতে একটি বৈঠকের আয়োজন করে বিজেপি। বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা সায়ন্তন বসু। ওই বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে সায়ন্তন বসুর গলায় কটাক্ষের সুর। তিনি বলেন, 2021-এ বাংলায় ইতিহাস রচনা হতে চলেছে। মানুষ তৃণমূলের দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুঁড়ে ফেলে দেবে। এই নির্বাচন পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুধু নয়, পশ্চিমবঙ্গের ইতিহাসে আজ থেকে যখন 100 বছর পর ইতিহাস লেখা হবে, বাংলার ইতিহাস, বাংলার ইতিহাস কি আছে, বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস অনেকের লেখা আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে আরো অনেকের লেখকের আছে। হয়তো 100 বছর পরে বা 150 বছর পরে আবার বাংলার ইতিহাস কখনো লেখা হবে, তখন কিন্তু এই 2021 সালের নির্বাচনের কথাটাও লেখা হবে। কারণ এই 2021-এর নির্বাচন বাস্তবিক অর্থে বাংলার ভাগ্যাকাশের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে। এরকম সময় খুব কম আসে। আমি যদি ইতিহাসের দিকে তাকাই, তাহলে সেই লর্ড ক্লাইভ কিংবা তার আগে লক্ষণ সেন কিংবা 1947-এর বঙ্গভাগ বা বাংলা ভাগ বা দেশ ভাগ, আর তার পরবর্তী সময়ে বর্তমান যে অবস্থা, তার জন্য 2021-এর এই বিধানসভা নির্বাচন 2019-এর লোকসভা নির্বাচনের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই নির্বাচন শুধু ক্ষমতার হস্তান্তর করবে তা নয়, এই নির্বাচন আগামী দিনে বাঙালির অবস্থান কি হবে, আগামী দিনে পশ্চিমবঙ্গ কোন দিকে যাবে, আবার দেশ ভাগ হবে কিনা, তার নির্ণায়ক ভূমিকা নেবে। এখানে দীপ্তিমানটা বলছিলেন যে 3 বছর আগে শিখাদি তৃণমূল কংগ্রেস করতেন, আমাদের দলে বহুদিন এসছেন, এখন আমাদের দলেরই কার্যকর্তা হয়েছে। এখানে সবিতাদি ছিলেন, সবিতাদিও একটা সময় অন্য দল করতেন, ভারতীয় জনতা পার্টির কাজ করছেন। দীপ্তিমানদা নিজে ফরওয়ার্ড ব্লকের নেতৃত্ব দিতেন, ওনার এলাকায় করতেন, এখানে যোগদান করেছেন আমাদের দলে। দেখুন, ভারতীয় জনতা পার্টি শুধু একটি রাজনৈতিক দল নয়, সমাজের প্রতিনিধি। আগেই পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে তৃণমূল ও সংযুক্ত মোর্চা। গতকাল পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপিও। এরই মধ্যে প্রচারে ঝাঁপিয়ে পড়েছে 3 বিরোধী প্রার্থী। ভারতনগর করুণাময়ী কালী মন্দিরে পুজো দিয়ে রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠা করার সংকল্প নিয়ে শুক্রবার 7 সকালে প্রচারে বেরিয়ে পড়েন শিলিগুড়ি বিধানসভা আসনের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। আমাদের যেটা সংকল্প সেটা হচ্ছে যে রাজ্যে বিজেপির সরকার প্রতিষ্ঠা করা, 200-এর বেশি আসন আমাদেরকে নিশ্চিত করতে হবে। উত্তরবঙ্গে আমাদের 54টির মধ্যে অন্তত 45-এর বেশি আসন আমরা যা পেতে পারি বলে আমরা মনে করছি, সেটাকে নিশ্চিত করতে হবে। আমাদের শিলিগুড়ি জেলার যে 4টি বিধানসভা কেন্দ্র আছে তার জয় নিশ্চিত করবার সাথে সাথে আমরা ভবিষ্যতের যে লক্ষ্য সেটা হচ্ছে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ফলে সেটাকেও আমাদের এখন থেকে আমাদের প্রচারের মধ্যে নিয়ে আসতে হবে। ইতিমধ্যেই আমি যেহেতু একেবারেই ভূমিস্তরে কাজ করতাম, আমি জানি যে কোথায় কোথায় কী ধরনের সমস্যা আছে
একদিকে যেরকম একাধিক ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম যেগুলো আছে শিলিগুড়ি মেট্রোপলিটন সিটি করার ক্ষেত্রে, সেগুলো নিয়ে আমরা কাজ করব। কিন্তু গ্রাউন্ড লেভেলে একজন বাড়ির সামনে ড্রেনটা ভাঙা থাকলে, রাস্তাটা খারাপ থাকলে, সে যতই বড় উন্নতি হোক না কেন, সে কিন্তু সেই উন্নতির সাথে নিজেকে রিলেট করতে পারে না। ফলে স্বাভাবিকভাবেই এই দুটো কাজকে সাইমালটেনিয়াসলি কী করে কম্প্যাক্ট ওয়েতে করা যায়, সেটা আমি করবার চেষ্টা করব। আমি একটা নাম্বার, মানে আমার যে নাম্বার 9434048896, এই নাম্বারটা খুব মানে সহজেই পাওয়া যায়। তো এখন একটু যেহেতু বাড়তি দায়িত্ব আমার আসছে, আমি আরও একটি নাম্বার আমি প্রোভাইড করব, যাতে সেই নাম্বারের মধ্যে দিয়ে যে কোনো সাধারণ আমাদের প্রায় 2.5 লক্ষেরও বেশি যে ভোটাররা আছে, তারা যাতে সরাসরি কোনো সমস্যা থাকলে সেটা জানাতে পারে এবং সেই সমস্যাগুলোকে নিয়ে পরবর্তীকালে কাজ করা। এদিকে গোটা 18 নম্বর ওয়ার্ড দাপিয়ে বেড়ালো শিলিগুড়ির বাম কংগ্রেসের জোট সমর্থিত প্রার্থী অশোক ভট্টাচার্য। বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে কথা বলার পাশাপাশি মানুষের অভাব অভিযোগ শোনেন অশোকবাবু। কথা দিলেন পুনরায় জয়লাভ করলে দূর হবে সমস্ত সমস্যা। পাশাপাশি বিজেপি এবং তৃণমূল কংগ্রেসকে দূরে সরিয়ে দিতে মানুষের কাছে আহ্বান জানান তিনি। 2021-এর আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সমর্থনে 19 ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের 39 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার করলেন সদ্য প্রাক্তন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার বিধায়ক তথা প্রার্থী গৌতম দেব। প্রার্থী তালিকা ঘোষণার আগে থেকেই ময়দানে নেমেছেন গৌতম। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকাতে ঘর ভাড়া নিয়ে চলছে তার রাজনৈতিক লড়াই। প্রতিদিন সকাল থেকে বিকেল চষে বেড়াচ্ছেন তার বিধানসভা এলাকা। টার্গেট একটাই, আবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা আসন দখল করে বিধায়ক হওয়া। শুক্রবার সকালেও পায়ে হেঁটেই প্রচার সারেন, কথা বলেন ভোটারদের সাথে। ওই বিধানসভা এলাকায় এবার গৌতম বাবুর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন একদা তার সাথে লড়াই করা নেত্রী শিখা চ্যাটার্জি। অপরদিকে জোট থেকে প্রার্থী হয়েছেন দিলীপ সিং। গৌতম বাবুর সাফ বক্তব্য, বিজেপি বা সিপিএম কাউকেই এলাকার মানুষ বেছে নেবে না, উন্নয়নের কাজকর্ম দেখেই হবে ভোট। আপনারা তো সারাক্ষণ ছিলেন, আজকে আপনারাই বলবেন। আপনি তো দেখলেন মানুষের ম্যাক্সিমাম লোকের সাথে যোগাযোগ আছে, চেনে, 100% লোক চেনে। আর আমার পার্সোনাল যোগাযোগ আছে ম্যাক্সিমাম। এই এলাকাতে যাতায়াত করি, ছোটোবেলায় এখান থেকেই বড় হয়েছে। ন্যাচারালি মানুষের সাথে একটা আর্থিক সম্পর্ক। আর আমি ইলেকশন শেষ হয়ে যাওয়ার পর কংগ্রেস, সিপিএম, বিজেপি, অন্য পলিটিক্যাল পার্টি, কে কোন ধর্ম কী এসব দেখি না। সবাইকেই নিজের কনস্টিটিউয়েন্সির মানুষ, নির্বাচক মণ্ডলী, তাদেরকে আমি সমান দৃষ্টিতে দেখার চেষ্টা করি, দেখি এবং একটা বৃহত্তর পরিবার বলে মনে করি ডাবগ্রাম পরিবারের মানুষ। আমি যখন কাউন্সিলর ছিলাম ওই ওয়ার্ডটা 30 বছর ধরে আমি, আমার স্ত্রী, আমার সবাই কাউন্সিলর ওখানে 30 বছর ধরে। কলেজ পড়া বুঝতেই পারছি, খুবই উচ্চশিক্ষিত মানুষের বা, কিন্তু মানুষকে ওই একই দৃষ্টিভঙ্গিতে দেখার ফলে ওখানে একটা স্থায়িত্ব পেয়েছে। আমরা এইভাবেই কাজ করি। পাশের ওয়ার্ডে দুলাল আছে, এইভাবে কাজ করে, অন্য ওয়ার্ডে যারা আছে তারা কাজ করে। পুরো বিধানসভায় আমার প্রায় 90% এলাকা কভার হয়ে গেছে। 7 দিনের মধ্যে টোটাল কভার একবার হয়ে যাবে। মানুষের খুব ভালো সন্তুষ্ট সারা আছে। এক তো মমতা ব্যানার্জির কাজ উন্নয়ন এবং মমতা ব্যানার্জিকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, আর বিজেপি তো ক্যান্ডিডেট দিচ্ছে, একটা ক্যান্ডিডেট দিচ্ছে, পরের দিন চেঞ্জ করছে, ক্যান্ডিডেট দিচ্ছে, ক্যান্ডিডেটরা বলছে আমি দাঁড়াবো না, ক্যান্ডিডেট দিচ্ছে, ক্যান্ডিডেটের ভোটার লিস্টে নাম নেই দিল্লিতে। এইসব সমস্যা করছে বিজেপি। এত আনঅর্গানাইজ হয়ে গেছে শাসক দল দিল্লিতে। বিজেপির প্রার্থী পদে নাম ঘোষণা হতেই শিলিগুড়ি শহর লাগোয়া ভবেশ মোড় এলাকায় বিজেপির 19 ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কার্যালয়ে শুক্রবার সকালে সংবর্ধনা জানানো হয় বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জিকে। এই বিধানসভার সকল স্তরের কার্যকর্তাদের উপস্থিতিতে শিখা চ্যাটার্জিকে সংবর্ধনা এবং স্বাগত জানানো হয় বিধানসভা লড়াইয়ে সামিল হওয়ার জন্য। প্রথমে সংবর্ধনা অনুষ্ঠান, এরপর একটি বৈঠক করা হয় বিজেপির তরফে। বৈঠক শেষে একটি ডিজিটাল ট্যাবলোর সূচনা করেন বিজেপি ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার আহ্বায়ক প্রসেনজিৎ পাল এবং শিখা চ্যাটার্জি।
ট্যাবলো উদ্বোধনের পর শিখা চ্যাটার্জি বেরিয়ে পড়েন ভোটের প্রচারে। ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার ইস্টার্ন বাইপাস পার্শ্ববর্তী এলাকায় অলিতে গলিতে ঘুরে বেড়ান। হাত জোর করে সাধারণ মানুষের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি একদা তৃণমূলে থাকা লড়াকু এই নেত্রী তৃণমূলের নানান অপশাসন এবং দুর্নীতির বিষয় সাধারণ মানুষের কাছে তুলে ধরে বিজেপিকে ভোট দেওয়ার অনুরোধ করেন। ভোটের দিনক্ষণ যতই এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের পারদ। প্রচারে পিছিয়ে নেই ডান বাম কোনো পক্ষই। কেউ করছে মিছিল, কেউ করছে মিটিং, কেউ বা ডিজিটাল ট্যাবলো নিয়ে চালাচ্ছে প্রচার। শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ি, মাটিগাড়া, নকশালবাড়ি, ডাবগ্রাম, ফুলবাড়ি সহ দার্জিলিং জেলার বিভিন্ন বিধানসভা এলাকায় বিভিন্ন রাজনৈতিক দল প্রচারে নেমেছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবার মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়কে। আসনটি বর্তমানে কংগ্রেসের দখলে। সদ্য প্রাক্তন বিধায়ক কংগ্রেস নেতা শঙ্কর মালাকার মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক ছিলেন। শঙ্করবাবু এলাকার জন্য কোনো কাজই করেনি, এমনই অভিযোগ করেছেন বর্তমান তৃণমূল প্রার্থী ক্যাপ্টেন নলিনী রঞ্জন রায়। শুক্রবার মাটিগাড়া নকশালবাড়ি তৃণমূল প্রার্থী পদযাত্রায় বেরোলেন গোসাইপুর মোড় থেকে বাউনভিটা গ্রাম পর্যন্ত। মাটিগাড়া নকশালবাড়ি তৃণমূল কংগ্রেস প্রার্থী নলিনী রঞ্জন বাবুর সাথে এই মিছিলে ছিলেন তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভাপতি রঞ্জন সরকারও। দেখেন, আমাদের লড়াইটা হলো বিচ্ছিন্নবাদীদের বিরুদ্ধে। কারণ আমরা এই যে আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের যত সম্প্রদায় এখানে আছেন তাদেরকে বিচ্ছিন্নভাবে তাদের মধ্যে মানে ভেদাভেদ সৃষ্টি করার যে লড়াই, সেটাই আমাদের লড়াই, ওরাই আমাদের বিপক্ষে। এটাই আর কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে নয়। আমি তো ওইটাই বলবো, খুবই আশাবাদী। আমাদের তৃণমূল কংগ্রেস মাটি মানুষের দল, আমাদের দলনেত্রী প্রিয় মমতা দিদি মানুষকে ভালোবাসেন, মানুষের সমর্থন আছে। সেই ক্ষেত্রে আর যে এই যে প্রচারে ঘরে যাচ্ছি বিভিন্ন জায়গায়, এত সাড়া পাচ্ছি সুন্দরভাবে, এতে আমি একবারে পুরোভাবে আশাবাদী জিতবো। আর আমাদের তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে বিজয়ী হবে। আপনি তো প্রচারে নেমেছেন, কিরকম সাড়া পাচ্ছেন, এই যে মানুষের সাথে কথা বলছেন? নকশালবাড়ির ঐতিহ্যবাহী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। পুজো সেরে শুক্রবার সকালে দেওয়াল লিখনের মাধ্যমে এলাকায় প্রচার সারেন তিনি। সাথে ছিলেন দলের একাধিক নেতাকর্মী। এরপর বাড়ি বাড়ি গিয়ে মানুষের কাছে ভোট ভিক্ষা চাওয়ার পাশাপাশি রাজ্য সরকারের নানান ব্যর্থতা তুলে ধরেন বিজেপির শিলিগুড়ি সংগঠনে দীর্ঘদিন ধরে দায়িত্বে থাকা মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি প্রার্থী আনন্দময় বর্মন। পরে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে আনন্দময় বাবু বলেন তিনি স্থানীয় প্রার্থী, সেই কারণে তার জেতার সময়ের অপেক্ষা। তার কথায় শঙ্করবাবু বহিরাগত প্রার্থী, সেই কারণে তাকে স্থানীয়রা ভোট দেবেন না। বিগত 5 বছরে তিনি এলাকার কোনো উন্নয়নের কাজকর্ম করেননি। ইসলামপুরে বিজেপি প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভে ফেটে পড়ল বিজেপির যুব মোর্চার সদস্যরা। শুক্রবার ইসলামপুরে বিজেপির দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ জুড়ে দেন প্রতিবাদীরা। গাড়ির টায়ার পুড়িয়ে আগুন জ্বালিয়ে দীর্ঘ সময় ধরে চলে বিক্ষোভ। সদ্য ঘোষিত বিজেপির প্রার্থী ডক্টর সৌম্যরূপ মণ্ডলকে তারা কেউই মানতে চাইছেন না প্রার্থী হিসেবে। সে বিষয়ে যুব নেতাদের ক্ষোভ ক্রমশ তীব্র হয়ে ওঠে এদিন। তবে যুব নেতা কর্মীরা বিক্ষোভ প্রদর্শন করলেও দলের ঊর্ধ্বতন নেতৃত্ব কেন এগিয়ে এলেন না, কেন সরাসরি এসে কথা বললেন না তাদের সঙ্গে প্রার্থীর বিষয় নিয়ে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। আমাদের প্রার্থী পছন্দ হয়নি, আমরা প্রার্থীর বদলের জন্য আমরা বিক্ষোভ করছি। জাতীয় সড়কের উপরে না, আমরা পার্টি অফিসের সামনে করছি। জাতীয় সড়কটা আমাদের পার্টি অফিসের সামনে আছে। রাস্তা অবরোধ করিনি, প্রার্থী বদল করতে হবে। এর আগেও দুবার দাঁড়িয়েছিলেন, দুবারই হেরেছেন, যাই না, যার জন্য আমরা প্রার্থী বদল যাচ্ছি। না না না, বিষয় হচ্ছে এরকম কোনো বিষয় নেই। কারণ হচ্ছে কি যে আমি আমার সাথে যখন কথা বলছিলাম যে আমারও তো নাম ছিল, ঠিক আছে, অনেকে তো আমাকেও চাইছে, ঠিক আছে, আমাকে চাইছে, আমি তো হতে পারি নাই, ঠিক আছে। তার দুঃখ করার কী আছে? পার্টি যাকে ক্যান্ডিডেট করছে আর সেই ক্যান্ডিডেটের জন্য আমাদেরকে লড়তে হবে, এটা আমাদের মূল মুদ্রা কথা।
আমাদের মধ্যে কোনো ক্ষোভ নেই, একটু আধটু মানে স্বাভাবিকভাবে যখন ক্যান্ডিডেটের জন্য এক একজন কার্যকর্তা এক একটা কার্যকর্তার জন্য ইচ্ছা থাকে, সেই ইচ্ছা প্রকাশ করছে, আর তার যখন ক্যান্ডিডেট সে হয় নাই তখন স্বাভাবিকভাবে দুঃখ থাকতে পারে না। আমার মধ্যে কোনো দুঃখ নেই, পার্টি যে ক্যান্ডিডেট ঠিক। এখন একটু বিরতি, ফিরে আসি বিরতির পর। ওয়ালপেপারস ডান, এখন ফ্যান স্টাইলিশ আর হাইটেক হওয়া উচিত। ফ্যান্স জোরে চলো কিন্তু মিটার নয়। সূর্য ফ্যান্স দরকার আপনার। सूर्या फैंस स्टाइलिश, डस्ट फ्री और हाई टेक। हवा चलो सूर्यार। अब वक्त आ गया है अपने सपनों को एक नई पहचान देने का। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर आपके लिए लेके आए हैं डिप्लोमा एंड कोर्सेज जैसे इंग्लिश स्पीकिंग कोर्स, सॉफ्टवेयर एप्लीकेशन, फाइनेंशियल अकाउंटिंग, टैली, जावा, HTML, DTP, C++, पाइथन जैसे बहुत से कोर्सेज एंड डिप्लोमा। और आपको मिलेगा होलोग्राम सील्ड सर्टिफिकेट गवर्नमेंट ऑफ वेस्ट बंगाल अंडरटेकिंग, जो आपके हर सपने को देगा एक नई उड़ान। वेबल कंप्यूटर ट्रेनिंग सेंटर, ऑपोजिट सिलीगुड़ी कॉलेज, गेट नंबर 2, कॉलेज पाड़ा, सिलीगुड़ी। Looking for an opportunity to work in Japan? We have exciting employment opportunities, especially in industries like nursing, caregiver, manufacturing and construction. Advantages of working in Japan: better pay packages, better quality of life, better employee welfare and protection, high professionalism and work ethics, respect and dignity of labor, learning the best technology in the world. That is where we come in. At Veda School of Languages, VSL in association with HNA Arms Incorporation Japan. Call us at 9911 546021. क्या आपके कपड़ों का बिजनेस है और आप दुकान में भीड़ भाड़ से बहुत परेशान हैं और सामान लाने का समय नहीं है? तो समझो आपकी टेंशन खत्म। अब डाउनलोड करें A से Z तक ऐप, इंडिया का अपना होलसेल शॉपिंग ऐप। बस डाउनलोड करें और होलसेल में कपड़ों की शॉपिंग करें A से Z तक। Are you dreaming to wake up under the calming Turkish skies? Make it a reality and bring home the Turkish collection from Royal Oak. Just a click away. International furniture, unbeatable price. Visit a Royal Oak store today. 50 से 70% कम कीमतों पर ऑर्किड बिल्डिंग, অপোজিট वेघा सर्कल, 2.5 মাইল, সেবক রোড, শিলিগুড়ি। ঘরের মেঝেকে চকচকে রাখুন ডিপস নিমল নিম হার্বালের সাথে, কারণ ডিপস নিমল নিম হার্বাল শুধু ঘরকে পরিষ্কারই রাখে না, নির্মূল করে দেয় 99.9% জীবাণু এবং ব্যাকটেরিয়াকে। ঘর পরিষ্কার রাখুন আপনিও, ডিপস নিমল ব্যবহার করুন। टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम। घर, दुकान, मकान, गोदाम बनाने के लिए टीना, प्रोफाइल सीट, रंगीन टीना, पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध। महावीर स्टील, 3rd माइल, वेगा मॉल के सामने, चौधरी कंपाउंड। कॉन्टैक्ट नंबर 9709970981। आपके विजुअल एडवर्टीजमेंट के लिए SK लाइव ही बेस्ट ऑप्शन है। SK लाइव का इस क्षेत्र में 24 घंटा टेलीविजन, एंड्रॉइड ऐप और वेबसाइट पर प्रसारण होता है। सोशल मीडिया पर भी हम उपलब्ध हैं। हमारी व्यूवरशिप 9 लाख से अधिक है। सिक्किम, हैथवे और NXT डिजिटल पर, दार्जिलिंग और कालिम्पोंग में दोनों हैथवे और CCN सेटअप बॉक्स पर, क्लामपुर से लेके मैनागुड़ी हैथवे पर, सिटी केबल पर, सिलीगुड़ी और आसपास, नक्सलबाड़ी से पानी टंकी तक NXT डिजिटल में। तो सोचिए नहीं, कॉल करें 7908554308। ফিরে এলাম বিরতির পর, আসছি পরবর্তী সংবাদে। গতকালই তার নাম বিজেপির শীর্ষ নেতৃত্ব রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের জন্য ঘোষণা করেছেন। শুক্রবার 7 সকালে বাড়ির কাছেই বন্দর আদি করুণাময়ী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন উত্তর দিনাজপুর জেলার বিশিষ্ট শিল্পপতি তথা রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সহধর্মিনী নিশা কল্যাণীকে সাথে নিয়ে সকাল বেলায় স্নান সেরে চলে আসেন বন্দর আদি করুণাময়ী কালী মন্দিরে। নির্বাচনে নিজের জয়ের প্রার্থনা করে রায়গঞ্জবাসীর মঙ্গল কামনায় পুজো দিলেন বলে জানান বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আজকে মায়ের আশীর্বাদ নিতে এসেছি। মায়ের আজকে পুজো দিলাম। আজকে পুজো দিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে
আমার নির্বাচনী প্রচার আজ থেকে চালু করব। মায়ের কাছে এটাই প্রার্থনা করলাম, মা আমি যাতে মানুষের পাশে, মানুষের কাছে থাকতে পারি, মানুষের যাতে সহযোগিতা করতে পারি, এটাই আমাকে আশীর্বাদ দিন। এখন পুজো দিয়ে আমি আমার বাবা যখনই নির্বাচন হতো চালু করতেন, বাবা এখানে গোপালবন্ধ পাঠশালায় যেতেন, আমি ওখানেও যাব, ওখানেও পাঠশালার মধ্যে ঠাকুরমশাইকে ফুল চড়াবো, তারপর আমি নিজের প্রচারে বেরিয়ে যেরকম ওনাকে আমার সাপোর্ট সবসময় লাগে, অ্যাজ আ ওয়াইফ আমি সবসময় ওনার সঙ্গে আছি, আমার ফুল ফ্যামিলি ওনার সঙ্গে আছে, এটা 100% চেষ্টা করবো আমি সবসময় ওনার সঙ্গে থাকি। যদি ওনার লাগবে আমি নিশ্চয়ই ওনার সঙ্গে যাব, বা আমরা একটু পার্সোনাল একটু যেতে পারবো। শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের অদূরে মুরালীগঞ্জ সংলগ্ন মিরামার রিসোর্টের কাছে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন মুরালীগঞ্জ নিবাসী মজর আলম নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে খবর, ইসলামপুর থেকে শিলিগুড়ির দিকে আসা বিহার নম্বরের একটি গাড়ি বিধাননগর বাজারের দিকে আসা সাইকেল আরোহীকে পেছন থেকে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে বিধাননগর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘাতক গাড়িটি উদ্ধার করে বিধাননগর থানায় নিয়ে যায় পুলিশ। প্রার্থী পছন্দ না হওয়ায় গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ, পার্টি অফিস ভাঙচুর বিজেপি কর্মীদের। তালিকায় বাদ যায়নি মালদা। শুক্রবার সকাল থেকে পুরাটুলি বিজেপির সদর কার্যালয়ে অবস্থান বিক্ষোভ বিজেপি কর্মীদের একাংশের। মালদা বিধানসভা কেন্দ্রের প্রার্থী পছন্দ না হওয়ায় এই অবস্থান বিক্ষোভ কর্মীদের। তারা অভিযোগ করেন, মালদা বিধানসভা কেন্দ্রে যাকে প্রার্থী করা হয়েছে তিনি দুর্নীতিগ্রস্ত। এই অভিযোগ তুলে আজ তারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। যদিও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি জেলা বিজেপি নেতৃত্বের। বসার একটাই কারণ যে ব্যক্তিটা যেখানে দেখতে পাচ্ছেন, যে ব্যক্তিটা একদম জনসমর্থনহীন। আমাদের বিজেপি পার্টি যেরকম নৈতিক পার্টি, তাতে জনসমর্থন হিসাবে হয় প্রার্থী। এছাড়াও আর এসসি এবং ওবিসি দুটো সার্টিফিকেটই একসাথে রয়েছে। তো ভারতীয় সংবিধানে এরকম কোনো নীতি নেই, যা আইন নেই, যা এসসি এবং ওবিসি দুটোই একটা ব্যক্তির থাকতে পারে। তো সেই রকম দুর্নীতিবাজ মানুষকে আমরা প্রার্থী হিসাবে চাইছি। মালদা জেলা পার্টি অফিস আমরা বসে অবস্থান বিক্ষোভ করছি, যাতে আমরা জেলা সভাপতি এবং রাজ্যের দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা। মোবাইল ছিনতাইয়ের ঘটনায় ধৃত দুজন। জানা গেছে, ফুলবাড়ি ক্যানেল রোড থেকে গত 17 তারিখ দুই দুষ্কৃতী গৌরী রায় নামে এক মহিলার হাত থেকে মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। পরদিন তিনি মোবাইল চুরির অভিযোগ জমা দেয় এনজিপি থানায়। গতকাল ফুলবাড়ি চুনাভাটি থেকে ওই মোবাইল চুরির ঘটনার কিনারা করে পুলিশ। গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের নাম জসমিত মিয়া ও আমিনুর হক। তাদের কাছ থেকে চুরি যাওয়া মোবাইলটি উদ্ধার করেছে তদন্তকারী পুলিশ কর্তারা। আজ তাদের জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। শুক্রবার দুপুরে মুখ্যমন্ত্রীর ইস্তেহার প্রসঙ্গে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করেন মালতীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রহিম বক্সি। বৈঠক থেকে রহিম বক্সি বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী ইস্তেহারে খেটে খাওয়া দিনমজুরদের জন্য নানান সুবিধার কথা তুলে ধরেছেন। পড়ুয়াদের জন্য 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড থেকে কৃষক বন্ধুদের বার্ষিক প্রকল্পে আর্থিক সহায়তা, গরিব পরিবারের জন্য আয় অনুযায়ী তাদেরকে আর্থিক দিক দিয়ে সাহায্য করা, 5 লক্ষ নতুন কর্মসংস্থান তৈরি, এরকম একাধিক সুবিধা এবং প্রকল্পের কথা তুলে ধরেছেন, যা রাজ্যের মানুষের কাছে ব্যাপক সাড়া ফেলেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাদয়া গত 17 তারিখে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছেন। সেই সুবাদে আমরা মালতীপুর বিধানসভা কেন্দ্রে আজকে সেই নির্বাচনী ইস্তেহার সম্মানীয় মমতা ব্যানার্জির হাত ধরে আজকে এখানেও আমরা এই বিধানসভায় এটা প্রকাশ করছি। আমাদের এই বিধানসভা এলাকার সমস্ত নেতৃত্বরা, ব্লক সভাপতি থেকে শুরু করে সহসভাপতি থেকে শুরু করে সবাই আমরা এখানে আছি।
আমাদের এই ইশতেহার গত 17 তারিখে প্রকাশ পাওয়ার পরে মমতা ব্যানার্জি যে কাজের খতিয়ান এবং তার যে সাফল্য 10 বছর ধরে, এমনিতে মানুষ খুব খুশি ছিলেন, আপ্লুত ছিলেন। সর্বোপরি দুয়ারে সরকার, বাড়ি বাড়িতে, পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি মানুষ গ্রহণ করেছেন। সবই অভূতপূর্ব কর্মসূচি, ঐতিহাসিক প্রকল্প। এর মধ্যে ইশতেহারে আরও নজর কাড়া, আকর্ষণীয়, ইতিহাস সৃষ্টিকারী, সর্বজনের গ্রহণযোগ্য, মানুষের সমস্ত সুখ দুঃখ বেদনা কাজের ইশতেহার বেরিয়েছে। নাকা চেকিং চালিয়ে জয়গা জিএসটি মোড় এলাকা থেকে 8,96,000 টাকা উদ্ধার করল জয়গা থানার পুলিশ। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী এদিন ভারত ভুটান সীমান্তবর্তী শহর জয়গা জিএসটি এলাকায় নাকা চেকিং চলাকালীন একটি ছোট গাড়ি আটক করা হয়। ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার 8,96,000 টাকা। এই টাকার কোনো বৈধ কাগজপত্র দেখাতে সক্ষম হয়নি গাড়ির চালক। উদ্ধারকৃত টাকা আলিপুরদুয়ার ট্রেজারিতে পাঠানো হয়েছে। মাদক মামলায় নকশালবাড়ির এক ব্যবসায়ী সহ গ্রেফতার নেপালের 2 পাচারকারী। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার নেপালের 2 যুবক নকশালবাড়িতে মাদক কিনে নেপালে পাচারের ছক পেতেছিল। সূত্র মারফত খবর পেয়ে পুলিশ নকশালবাড়ি বাজারে হানা দিয়ে অভিযুক্ত 2 যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে বেশ কিছু নিষিদ্ধ কফ সিরাপও তাদের কাছে পায়। এরপর থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের পর নকশালবাড়িতে একটি ওষুধের দোকানের হদিশ পায় পুলিশ। তৎক্ষণাৎ ওই ওষুধের দোকানে অভিযান চালায় পুলিশ ও নার্কোটিক্স। সেখান থেকে বিপুল পরিমাণে নিষিদ্ধ ক্যাপসুল, ট্যাবলেট সহ কফ সিরাপ উদ্ধার করে। এদিকে দোকান মালিক সেগুলির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি, এমনকি ফার্মেসির লাইসেন্সও নেই। তখনই গ্রেফতার করে নকশালবাড়ি থানায় নিয়ে যাওয়া হয় ওই ব্যবসায়ীকে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃত ওষুধ ব্যবসায়ী দাদা বিজেপির পদস্থ জেলা নেতা। এতে নকশালবাড়ির রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। ভোটের মুখে দিদিকে বলোর আদলে সৌরভকে বলো প্রকল্পের সূচনা করলেন আলিপুরদুয়ারের তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী। শুক্রবার আলিপুরদুয়ার জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকে এই প্রকল্পের সূচনা করেন প্রার্থী সৌরভ চক্রবর্তী, যেখানে একটি মোবাইল নম্বর সর্বসাধারণের জন্য দেওয়া হয়। তৃণমূল প্রার্থী সৌরভ চক্রবর্তী জানান, এই নম্বরে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত আলিপুরদুয়ারের সাধারণ মানুষ তাদের সমস্যার কথা ফোন করে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারবেন এবং তিনি নিজে এই সমস্যা সমাধানে সচেষ্ট হবেন। আগামীকাল থেকেই আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের সাধারণ মানুষ এই পরিষেবা পাবেন বলে জানান তিনি। এখানে ছাত্র আন্দোলন, যুব আন্দোলন করেছি। বিগত 5 বছর আমি আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে কাজ করছি। মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে আরও নিবিড় সম্পর্ক তৈরি করার জন্যে আমি একটি নতুন আজকে ঘোষণা করছি। আজকের থেকে আমি একটি পাইলট প্রজেক্ট আমার বিধানসভা কেন্দ্রে চালু করতে যাচ্ছি। আমাদের মাননীয় চেয়ারম্যান ইলেকশন কমিটির জগমঞ্জুদার উপস্থিত আছেন, ইলেকশন এজেন্ট পরিমল দে আছেন, এখানে আমাদের টাউন ব্লকের সভাপতি আছেন, দুলাল ঘোষ আছেন, আরও আমাদের অন্যান্য নেতৃবর্গ আছেন। তাদের উপস্থিতিতে সবাইকে আমি আজকে জানাচ্ছি যে সৌরভকে বলো, মানে ব্রিটিশকে বলো, সৌরভ ব্র্যাকেটে ব্রিটিশ। সৌরভ আমার ভালো নাম, আমাকে আলিপুরদুয়ারের মানুষ ব্রিটিশ বলে ডাকেন। তো আমি একটা নাম্বার আপনাদেরকে শেয়ার করছি সবাইকে, সেই নাম্বারটাও। এই নাম্বারে সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত পরিষেবা পাওয়া যাবে। এই নাম্বারে ফোন করলে পরে কেউ না কেউ ফোন অ্যাটেন্ড করবেন, তার জন্য আমি লোক নিয়োগ করেছি এবং তারা সার্ভিস দিচ্ছেন। খুব একেবারে আমি বলবো না যে সম্পূর্ণ কর্পোরেট স্টাইল বা এরকম কিছু ব্যাপার, তবে আমরা চেষ্টা করব। আমাদের নাম্বার হচ্ছে 7365 965060
7365 965060 এই নম্বরে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ডায়াল করলে যে কোনো লোকের যে কোনো সমস্যা কথা তারা জানাতে পারবেন। সমস্যা সমাধানে আমি চেষ্টা করব। আমার সাথে এই নাম্বারে যোগাযোগ থাকবে, তার অর্থ এই নয় যে এই নাম্বারটা ফোন করলে আমাকে পাবে। এই নাম্বারটা হচ্ছে একটা আমাদের অনেকটা কল সেন্টার টাইপের, যেভাবে হয় সেখানে ইনপুট আসছে এবং আউটপুট যাচ্ছে। ওখানে অলরেডি আমাদের কয়েকজন এক্সপার্ট সঙ্গে সঙ্গে ওদের সাথে লিয়াজও থাকবে। কেউ হসপিটাল দেখবে, কেউ প্রশাসনিক বিষয়, কেউ কারো পার্সোনাল সমস্যা, কেউ স্বাস্থ্য, মানে বিভিন্ন বিষয় নিয়ে তারা ওখানে শুনবেন। শোনার পরে লিপিবদ্ধ হবে, রেজিস্টার্ড হওয়ার পরে ভেরিফিকেশন হবে। 3টে সেক্টর আমাদের রাখা হচ্ছে। একটা হচ্ছে সুপার ইমার্জেন্সি, মানে যার এখনই প্রয়োজনীয়তা। আরেকটি রাখা হচ্ছে ইমার্জেন্সি। এরকমভাবে আমাদের 3টি সেক্টর রাখা হচ্ছে। প্রার্থী পরিবর্তনের দাবিতে জলপাইগুড়িতে অবস্থান আন্দোলন শুরু করলেন বিজেপি নেতাকর্মীরা। এই ঘটনা নিয়ে শুক্রবার ফের উত্তাল বিজেপির জেলা দফতর। এদিন ডিবিসি রোডের জেলা দফতরে অবস্থান আন্দোলনে বসেন পুরনো বিজেপি নেতাকর্মীরা। তাদের দাবি, অবিলম্বে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রে নির্বাচিত প্রার্থী সৌজিত সিংহের পরিবর্তন করে দলের পুরনো কোনো নেতাকে প্রার্থী পদের টিকিট দিতে হবে। পুরনো কোনো যোগ্য প্রার্থীকে সদর বিধানসভা কেন্দ্রের দায়িত্ব না দেওয়া হলে আন্দোলন আরও জোরদার করা হবে বলে হুঁশিয়ারিও দেন। শতাধিক বিজেপি কর্মীরা এই অবস্থান আন্দোলনে অংশ নেন এদিন। বিষয়টি নিয়ে শুক্রবার মুখ খোলেন বিজেপি প্রার্থী সৌজিত সিংহ। বলেন, জলপাইগুড়িতে সংগঠন এখন অনেক বেশি প্রসারিত হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী দিনে সরকার গড়তে চলেছে বিজেপি। দলের নেতা কর্মীদের সাময়িক এই বিক্ষোভ ক্ষোভ মিটিয়ে নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি। উনি ভয় পেয়ে গেছেন, কারণ উনি জানেন উনি এখানে আসতে পারে ওনাকে জবাব দিতে হবে, আর উনি সেই জবাবটা দিতে পারবেন না, কারণ ওনার কাছে জবাব দেওয়ার মধ্যে নেই। যে টাকাগুলো কথা বলছেন আমাদের জেলা সভাপতি, এই কারণে তিনি এখানে আসতে পারছেন না এবং তার সমর্থকরা এখানে আসতে পারছেন না। তারা ময়নাগুড়িতে আর ঝামেলা করার চেষ্টা করছে নতুন করে, যেন দলটা একদম ভেঙে যায়। কারণ আমরা জানি যে আমাদের যে বিধানসভায় 7টা সিট, উনি 7টা সিটই বেঁচে দিয়েছে টিএমসির কাছে, ওয়াকওভার দিয়ে দিয়েছে। আমরা সেটা হতে দিচ্ছি না। এই কারণে যতক্ষণ আমাদের বক্তব্য মানানো হবে, আমাদের কথা শোনানো হবে, ততক্ষণ আমরা আন্দোলন করতে। আমাদের দাবিটা জলপাইগুড়ি সদরের প্রার্থী দীপেন প্রামাণিককে করতে হবে। উনি বর্ষিয়ান কার্যকর্তা। আজকে জলপাইগুড়ি জেলাতে ভারতীয় জনতা পার্টি কন্টিনিউ 10 বছর তিনি সভাপতি ছিলেন, এখন তিনি রাজ্য সহ সভাপতি। আজকে এত কিছু তিনি দলকে দেওয়ার পরেও আজকে যে বর্তমান জেলা সভাপতি আছে, সে এই কাজগুলো করেছে কিছু টাকার বিনিময়ে। বিক্ষোভ ঠিক বলা যায় না। দেখুন, দল যখন ছোট ছিল তখন একটা বিষয়, তখন হয়তো ক্যান্ডিডেট খুঁজে পাওয়া যেত না বলে করতে হতো। আর এখন যে দল আগামী দিনে পশ্চিমবঙ্গে সরকার করবে, স্বাভাবিকভাবে সেই দল অনেক বড়, প্রচুর লোক। যখন অনেক লোক আসছে, দেখুন যারা দল করছে বহুদিন ধরে, সকলের ইচ্ছা থাকে, সকলের আকাঙ্ক্ষা থাকে যে আমি ক্যান্ডিডেট হই বিধানসভায়, লোকসভায়, মিউনিসিপ্যালিটিতে, স্বাভাবিক। কিন্তু জায়গা তো একটাই, সিট তো একটাই, ক্যান্ডিডেট একজনই হবে। স্বাভাবিক যারা আকাঙ্ক্ষা পূরণ হয় না তাদের মধ্যে বা তাদের বন্ধু বান্ধব পরিচিতির মধ্যে খুব বিক্ষোভ হয়। দল এত বড় হয়েছে, 5টা আঙুল যেমন সমান না, সকল কার্যকর্তাও সমান না। এই 8-10 জন 15 জন একটু অ্যাগ্রেসিভলি খুব দেখিয়েছে, কালকে খুব বিক্ষোভ দেখিয়েছে। নজিরবিহীন কিছু না, আমার কিছু না। বিষয়টা আপনারা ভালো করে দেখবেন, 10-12 জনের বেশি ছিল না। কি মনে হচ্ছে যা হয়েছে না হলে ভালো হতো, আমি বলছি আপনাকে, না হওয়াটাই উচিত ছিল, বাঞ্ছনীয়, কিন্তু হয়ে গেছে দুর্ভাগ্যজনকভাবে। কি করা যাবে? তবে সকলেই ভারতীয় জনতা পার্টির কর্মী এবং তাদের সকলের সাথে আমার খুব ব্যক্তিগত ভালো সম্পর্ক, কারোর সাথে আমার খারাপ সম্পর্ক না। আমার পরে কথা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে। নিশ্চয়ই আমি আগের দিন আমরা একসাথে বসে একসাথে কাজ করবো। সাফাই কর্মীদের পুনরায় কাজে বহালের দাবিতে রেল আধিকারিককে স্মারকলিপি আইএনটিটিইউসির। লকডাউনের পর সাময়িক কাজ ফিরে পেলেও পরবর্তীতে ফের বেকার হয়ে পড়ে রেলের অস্থায়ী সাফাই কর্মীরা। পুনরায় যাতে তারা কাজ ফিরে পায়, সেই পরিপ্রেক্ষিতে শুক্রবার আইএনটিটিইউসির এনজিপি শাখার পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের পাশাপাশি দাবি সম্মিলিত স্মারকলিপি দেওয়া হয় এনজিপির এডিআরএমকে। জেলা আইএনটিটিইউসির সভাপতি অরূপ রতন ঘোষ জানান, দীর্ঘ 3 মাস যাবৎ কাজ হারিয়েছেন তারা।
পরিবার পরিজন নিয়ে না খেয়ে থাকার মতো অবস্থা। দ্রুত তাদের কাজে যুক্ত করার উদ্যোগ গ্রহণ করুক রেল দফতর। আমাদের মেন যেটা দাবি যে দীর্ঘ 15 দিন 20 দিন হয়ে গেল আজকে যারা সাফাই কর্মী আছেন এনজিবি রেলওয়ে স্টেশনে, তাদের কাজটা 3 মাস ধরে বন্ধ আছে। সেই কাজটা পুনরায় চালু করার দাবিতে, কারণ এখানে 150 থেকে 200 জন কর্মী আছেন, স্টাফ আছেন যারা এই কাজটা করে থাকেন। তো আমাদের দাবি যে এই যে 3 মাস ধরে ওনারা বসে আছেন বিনা পারিশ্রমিক, এমনি লকডাউনে ওনাদের বিরাট ক্ষতি হয়ে গেছে। সেই সময় টোটাল প্যান্ডামিক সিচুয়েশনে টোটাল কাজকর্মগুলো বন্ধ ছিল। এই পরিস্থিতিতে আবার 3 মাস ধরে বন্ধ আছে। আমরা আজকে এডিআরএমের কাছে এসেছি এই ডেপুটেশনটা দেওয়ার জন্য যে যত শীঘ্রই সম্ভব যাতে ওনারা এই যে আমাদের 150-200 জন আইএনটিডিসির কর্মী আছেন, সাফাই কর্মী আছেন, তাদের যাতে কাজটা খুব শীঘ্রই চালু হয় এবং তারা পরিবার নিয়ে বেঁচে থাকতে পারেন, সেই অনুরোধ জানিয়ে আজকে আমাদের এই ডেপুটেশন। আজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ জানতে নজর রাখুন এসকে লাইভে। আপনার সময় আপনার খবর।